সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। স্যালুট জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি বলেছেন বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনা গণহত্যাকারী, তার কোনো অনুশোচনা নেই এবং তিনি তাকে ঘৃণা করে তার বিচার করার জন্য দৃঢ় চেতনা কণ্ঠে আজকের বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, আওয়ামী লীগ নিপাত হয়েছে, আওয়ামী লীগ নির্মূল হয়েছে এবং তাদের দাফন হয়ে গিয়েছে দিল্লিতে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে এই আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী রাজনৈতিক দল, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। সাউথ ব্লক থেকে শুরু করে দিল্লির ক্ষমতার করিডর, সবার চোখ এখন ঢাকার চিনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই লাইভ সম্প্রচারের দিকে। কারণ 24 পরবর্তী নতুন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির অন্যতম হেভিওয়েট নেতা সালাউদ্দিন আহমেদের একটিমাত্র বিস্ফোরক বক্তব্য এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দাবার বোর্ডে এমন এক চাল ছেড়ে দিয়েছে যা ধাক্কায় কাঁপন ধরেছে খোদ দিল্লির সাউথ ব্লকে। আজ জুলাই জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির মঞ্চে দাঁড়িয়ে সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যা বললেন তা কোনো সাধারণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি নয়, বরং এটি ছিল এক সুপরিকল্পিত এবং হার হিম করা স্ট্র্যাটেজিক পলিটিক। যে জমি পাওয়ার কথা ছিল ভারতের, সেখানে রাতারাতি ঢুকে পড়ল চীন। শুধু কি তাই, উল্টো এবার আর চীনের ঋণের ফাঁদ নয়, বরং চীনকে পুরো মাত্রায় কাজে লাগাচ্ছে বাংলাদেশ। কারণ বেজিংয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছেন যা দেখে রীতিমতো চমকে গেছে দিল্লি। মোগলাই যে জমি একসময় ভারতের জন্য বরাদ্দ ছিল, ঠিক সেখানে এখন কারখানা বসানোর বিশাল সুযোগ পেল চীন। তবে শর্ত একটাই, কোনো ঋণ দেওয়া চলবে না। একটা সময় আমেরিকা বাংলাদেশকে দেখত ভারতের চশমা দিয়ে। ঢাকা নিয়ে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়াশিংটন সব সময় ভাবত দিল্লির স্বার্থের কথা। কিন্তু আমেরিকা এখন আর দিল্লির সেই পুরনো চশমা পরে নেই, বরং নিজের চোখ দিয়ে সরাসরি দেখছে বাংলাদেশকে। ভারতীয়রাই বাংলাদেশের এজেন্ট হিসেবে কাজ করছে। বিএসএফ এর প্রতিটি পদক্ষেপ জানাচ্ছে বিজিবিকে। শুক্রবার গভীর রাতে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে হুট করে সীমান্ত লাইট বন্ধ করে 12 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ। সাথে সাথে সেই এজেন্ট খবর পাঠায় বিজিবির কাছে। বিজিবি এবং গ্রামবাসীর তড়িৎ গতিতে সেই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ায়। তা দেখে দাদাদের কলিজায় কাঁপন ধরে। নিমিষেই সব অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন। দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। একজন স্বরাষ্ট্রমন্ত্রী নামক কোন ব্যক্তি আছেন, তার একটি বক্তব্য সারা বাংলাদেশের মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা কোনো অন্যায়, দুষ্কৃতি, অবিচার, জুলুম কারো উপরে হোক সেটা চাই না, কিন্তু কেউ যখন কারো উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করে দেশ থেকে পালিয়ে যায়, নিশ্চয়ই তার সেই সকল দুষ্কৃতিকারী ব্যক্তির বিচার বাংলাদেশে হওয়া উচিত, এটা প্রত্যেকটি নাগরিক বিশ্বাস করে। আপনারা জানেন গত 2024-এ যে গণহত্যা চালিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা, আজ প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে দুর্দান্তভাবে বক্তব্য দিয়ে আওয়ামী লীগের সেই সময়ের অপরাজনীতি, অপকৌশল এবং মানুষের উপরে জুলুম নির্যাতনকারী ব্যক্তিদের ব্যাপারে দৃঢ়চেতা বুক উঁচিয়ে বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। আমি তাকে আজকের বক্তব্যের জন্য স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। কারণ তিনি আজকের এই বক্তব্যের মাধ্যমে সালাউদ্দিন সাহেব স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কোন হত্যাকারী, জুলুমকারী, যারা বিভিন্ন সময় মানুষের উপর অত্যাচার করেছে, তাদের বিচার বাংলাদেশে হতে হবে এবং তাদের বিচার তারা করবেন, এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন দৃঢ়চেতা কণ্ঠে। আজকে মনে হয়েছে যে আমার দেশে এই জুলাই বিপ্লবের পরবর্তীতে কোনো একটি সরকার আছে এবং সে সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে কিছু একটা করতে চায়, অন্তত বয়ানের মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু বিগত কয়েক মাস পর্যন্ত আমরা দেখেছি অসহায়ের মতো জুলাই যোদ্ধারা অবস্থান করছে। আর যারা বাংলাদেশটাকে জুলাইয়ের সময় খুন, অত্যাচার, জুলুম করেছে, সেই সব মানুষগুলো অনলাইনে স্ট্যাটাস দেয়, সেই সব মানুষগুলো আজকের আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে, সেই সব মানুষগুলো জুলাইকে সিডিআই নামে পোস্ট করে, সেই সব মানুষগুলো জুলাইকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে এবং এটা একটা জঙ্গিবাদের কারবার বলে প্রচার করার চেষ্টা করে। অথচ বাংলাদেশে গত 17 বছর আমরা ঠিক মতো দেশে উপস্থিত থেকে একটা বক্তব্য, একটা পোস্ট পর্যন্ত করতে পারতাম না। দুঃখে তখন কষ্ট ভরে যেত, কলিজা ছিঁড়ে যেত যে এই বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা 17 বছর পর্যন্ত দেশে থেকে একটা পোস্ট করতে পারি নাই, সেই বাংলাদেশে আজকের এই সকল নামদারি দুষ্ট চক্রের লোকেরা, শাওনরা, সোমারা, আজকে আনিস আলমগীরের মতো লোকেরা বাংলাদেশে মুখ উঁচিয়ে কথা বলে তারপরে জুলাইকে কটূক্তি করে। যাই হোক প্রিয় যোদ্ধা ভাইরা, আমি স্যালুট জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। কেন স্যালুট জানাই? তিনি বলেছেন বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ রাজনীতিতে নিষিদ্ধ হবে, এই বক্তব্যটা তিনি দিয়েছেন। এই বক্তব্যটার মধ্যে যারা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, খারাপ কাজ করেছে, সেই সময় যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে এই কাজের সাথে যারা সম্পৃক্ত থেকেছে তাদেরকে তিনি উল্লেখ করে বলেছেন
এবং তাদের বিচার তিনি করবেন, এইটা জনগণের একটা প্রত্যাশা ছিল। তিনি বলে হচ্ছেন শেখ হাসিনা গণহত্যাকারী, তার কোনো অনুশোচনা নেই এবং তিনি তাকে ঘৃণা করে তার বিচার করার জন্য দৃঢ় চেতা কণ্ঠে আজকের বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, আওয়ামী লীগ নিপাত হয়েছে, আওয়ামী লীগ নির্মূল হয়েছে এবং তাদের দাফন হয়ে গিয়েছে দিল্লিতে। এই একটা শব্দচয়ন আজকের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসমানে উঠিয়েছে। আপনার কণ্ঠ থেকে এরকম বক্তব্যই জাতি প্রত্যাশা করেছে। আমরা কোনো ফ্যাসিবাদ, কোনো খুনি, অত্যাচার, নির্যাতনকারী এবং তাদের দোষরকে দেখতে চাই না। কিন্তু আওয়ামী লীগের সারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিকভাবে দল করা অনেক মানুষ থাকতে পারে, কিন্তু তারা খুনি নয়, তারা দুষ্কৃতিকারী নয়, তারা অন্যায় করে নাই। সেই মানুষগুলো ভিন্ন দল করুক, যা করুক, অসুবিধা নেই। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের আমাদের সকলের। এবং সে কারণেই এই জুলাই পরবর্তী সময় বাংলাদেশের সাধারণ কোনো আওয়ামী লীগের উপরে এখন পর্যন্ত কেউ একটা কটূক্তি কথাও বলে না। কারণ আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদের মতো আচরণের বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি গণতন্ত্রের, আমরা বিশ্বাস করি মানুষের জানমালের হেফাজতের। যেমনটা আজকেও তারেক রহমান সাহেব বক্তব্য দিয়ে বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তিনি তার মায়ের কাছে জিজ্ঞেস করলে, ভাইয়ের কাছে জিজ্ঞেস করলে এই প্রতিশোধের উত্তরে কি বলতেন? তিনি বলতেন যে তোমার এই প্রতিশোধ না নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য এগিয়ে যেতে হবে। আজকে সেজন্যই বলছি আমরা ঐক্যবদ্ধ কাদের সাথে হব? যাদের মিনিমাম অনুশোচনা আছে, যারা মিনিমাম দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, যারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, 24-এর গণঅভ্যুত্থানকে মেনে নেয়, আমরা তাদেরকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু যারা খুন করেছে, সরাসরি গুলি করেছে, আর আপনি বলছেন গুলি হয় নাই, স্নাইপার দিয়ে আপনাকে হত্যা করেছে, আপনি বলছেন স্নাইপার আনলো কে? এই সব চুদুরবুদুরের রাজনীতি বাংলাদেশে চলবে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, আপনার বিভিন্ন বক্তব্যে আমি বহুবার সমালোচনা করেছি। আজকের বক্তব্যে আমি আপনার প্রশংসা করতে বাধ্য হচ্ছি এবং শুধু এই প্রশংসাটা আজকে নয়, আমৃত্যু পাবেন যদি এই চেতনা ধারণ করে আপনি ঐক্যবদ্ধ থাকেন। আমি তো বারবার বলেছি বাংলাদেশে রাজনৈতিকভাবে দল এখন আর নতুন কিছু লাগবে না। বিএনপি আছে জুলাইয়ের পক্ষের শক্তি, জামাত ইসলাম আছে জুলাইয়ের পক্ষের শক্তি, এনসিপি আছে জুলাইয়ের পক্ষের শক্তি, অন্যান্য রাজনৈতিক দল যারা ইতিমধ্যে এই দলগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে তারা জুলাইয়ের পক্ষের শক্তি। এই শক্তিগুলো থাকলেই তো হলো। নির্বাচনের মাধ্যমে আজকে বিএনপি এসেছে, আরেকদিন জামাত ইসলাম ক্ষমতায় আসবে, সেদিন বিএনপিকে বিরোধী দল হওয়ার মানসিকতা পোষণ করতে হবে। তাইলেই এই দেশে আর কোনো ফেসিবাদের জন্ম হবে না। অতএব জামাত আসুক, বিএনপি আসুক, এনসিপি আসুক, আসেন আপনারা অন্ততপক্ষে খুন খারাপি, জুলুম, নির্যাতন, অত্যাচার থেকে আমরা মুক্ত থেকে একটি সুন্দর দেশ গঠন করি। কিন্তু আমরা যদি কম্প্রোমাইজের রাজনীতিতে গিয়ে চোর ডাকাতগুলোকে দৈনন্দিন আমরা আনি, তাহলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে। আমি এ কারণেই বারবার বলেছিলাম শেখ হাসিনার জীবদ্দশায় বাংলাদেশে ফেরত আসা হবে না। হ্যাঁ, অনেকে মনে মনে ভাবছিলেন আসবে কালকে পরশুই কি জানি ঘটবে, না, কিছুই হবে না। আপনারা এখন যারা আছে তাদের সাথে বুঝে শুনে রাজনীতি করুন। এরা আসতে পারবে না অনেকগুলো কারণে। আওয়ামী লীগ বিএনপির জন্য সেফ না, শেখ হাসিনা বিএনপির জন্য সেফ না, জামাতের জন্য সেফ না। তারেক রহমান ভালো করে জানেন তিনি যদি বিরোধী দলেও যান আর প্রধানমন্ত্রী যদি ডাক্তার শফিকুর রহমান হয়, তাহলে ওই বিরোধী দলে গেলেও তিনি অন্তত রাজনীতির মাঠে টিকে থাকবেন। আর জামাত ইসলামও ভালো করে জানে যে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসলে অন্ততপক্ষে এই দেশের কোনো মানুষের মুক্তি নেই। অতএব আমার মনে হচ্ছে এই দুইটি দলের মধ্যে অন্ততপক্ষে একটি জায়গায় ঐক্য থাকা দরকার ছিল। সেটা হচ্ছে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, 24-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে গণভোট এবং জুলাই বিপ্লবের সনদগুলো বাস্তবায়ন করা। সেই জিনিসটা এরা যত বেশি, যত দ্রুত ঐক্যবদ্ধ হতে পারবে, তত দ্রুত দেশটা এগিয়ে যাবে। আমার কাছে সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্যের মধ্য দিয়ে এই জিনিসটা বুঝতে সক্ষম হয়েছি। আর যাই হোক, ফ্যাসিবাদের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। আর যাই হোক, অন্ততপক্ষে তারা আওয়ামী লীগকে বিরোধী দল কিংবা সরকারি দলে নিয়ে রাজনীতিতে শান্তিপূর্ণভাবে থাকতে পছন্দ করেন না, করবেন না, এটা ফাইনাল। অতএব যারা স্বপ্ন দেখছেন শেখ হাসিনা ফেরত আসবে, সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে সকল দালালদেরকে গ্রেপ্তারের আহ্বান। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সাউথ ব্লক থেকে শুরু করে দিল্লির ক্ষমতার করিডর, সবার চোখ এখন ঢাকার চিনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই লাইভ সম্প্রচারের দিকে। কারণ 24 পরবর্তী নতুন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির অন্যতম হেভিওয়েট নেতা সালাউদ্দিন আহমেদের একটিমাত্র বিস্ফোরক বক্তব্য এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দাবার বোর্ডে এমন এক চাল চেলে দিয়েছে যা ধাক্কায় কাঁপন ধরেছে খোদ দিল্লির সাউথ ব্লকে। আর জুলাই জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির মঞ্চে দাঁড়িয়ে সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যা বললেন তা কোনো সাধারণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি নয়, বরং এটি ছিল এক সুপরিকল্পিত এবং হাড় হিম করা স্ট্র্যাটেজিক পলিটিক। যেটা তাকে এতদিন দিল্লির সবচেয়ে বিশ্বস্ত ঘুঁটি বলে মনে করা হচ্ছিল, তার এই 180 ডিগ্রি কোণে ঘুরে যাওয়া বক্তব্য কার্যত ভারতের তৈরি করা সমীকরণকে এক লহমায় ধূলিসাৎ করে দিয়েছে। চলুন সালাউদ্দিন আহমেদের এই চরম ইউটার্ন এবং ভারতের ছায়াতলে থাকা আওয়ামী লীগের ফেরার ব্লুপ্রিন্ট ধ্বংসের নেপথ্যে থাকা সেই রুদ্ধশ্বাস গল্পটি জেনে আসা যাক। ঘটনার গভীরে যেতে হলে আমাদের একটু চোখ রাখতে হবে সালাউদ্দিন আহমেদের অতীতের সেই রহস্যময় টাইমলাইনের দিকে। ভারতের মেঘালয়ের শিলংয়ের পাহাড় ঘেরা জনপদে দীর্ঘ এক নির্বাসিত জীবন কাটিয়ে 24-এর গণঅভ্যুত্থানের পর যখন তিনি দেশে ফেরেন, তখন রাজনৈতিক মহলের একটি বড় অংশের ধারণা ছিল তিনি হয়তো পর্দার আড়ালে দিল্লি থেকে বিশেষ কোনো কূটনৈতিক ট্রেনিং বা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছেন। গুঞ্জন ছিল বাংলাদেশে ভারত এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে এক অদৃশ্য সেতু হিসেবে কাজ করবেন এই সালাউদ্দিন আহমেদ। কিন্তু 4 জুলাইয়ের এই দুপুরের সম্মেলন কেন্দ্রের বিশাল স্পিকারে যখন তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে শুরু করলো, তখন লহমার মধ্যেই ফিকে হয়ে গেল দিল্লির সমস্ত মনস্তাত্ত্বিক ছক। সালাউদ্দিন আহমেদ অত্যন্ত ঠান্ডা মাথায় কিন্তু নিখুঁত এবং ঝাঁঝালো শব্দ চয়নে সংসদের ভেতরের মতোই সেই অমোঘ সত্যের মতো করে ঘোষণা করলেন আওয়ামী লীগের রাজনৈতিক পতন, নিপাত এবং নির্মূল ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে, আর তাদের রাজনৈতিক দাফন হয়ে গেছে খোদ দিল্লিতে। সেই আওয়ামী লীগ আর কোনোদিন এই স্বাধীন বাংলাদেশের মাটিতে মাথা তুলে রাজনীতি করতে পারবে না। সেই আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না।
রাজনৈতিক দল হিসেবে তাদের জঘন্যতম অপরাধের বিচার দাবি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সর্বত্র তদন্ত পরিচালিত হচ্ছে। খুব শীঘ্রই তাদের ইতিহাসের নিষ্ঠুরতম বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই একটিমাত্র প্যারাগ্রাফ যখন প্রচার হলো তখন ভারতের সাউথ ব্লকের গোয়েন্দা সংস্থা র এবং দিল্লির থিঙ্ক ট্যাঙ্কের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। কারণ ভারত যাকে সামনে রেখে বাংলাদেশে নিজেদের প্রভাব টিকিয়ে রাখার শেষ চেষ্টাটি করছিল, সেই সালাউদ্দিন আহমেদই আজ পুরো সমীকরণ উল্টে দিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সালাউদ্দিন আহমেদের এই কড়া ভাষা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মূলত বর্তমান তারেক রহমান সরকারের সম্পূর্ণ ভারত বিরোধী এবং স্বাধীন বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতির এক আনুষ্ঠানিক প্রতিফলন। বিশেষ করে সম্প্রতি প্রধানমন্ত্রীর বেইজিং সফরের পর ঢাকা ও দিল্লির মধ্যকার কূটনৈতিক ফাটল এখন আর পর্দার আড়ালের বিষয় নয়, তা এখন প্রকাশ্য রাজপথে দা কুমড়ো সম্পর্কে রূপ নিয়েছে। ভাবুন একবার, যে মোংলা বন্দরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি 2015 সাল থেকে ভারতের জন্য একচেটিয়া সংরক্ষিত ছিল, সেই অঞ্চল থেকে ভারতকে সরাসরি মাইনাস করে এখন পাকাপাকিভাবে তা তুলে দেওয়া হয়েছে চীনের হাতে। শুধু তাই নয়, ভারতের বুক চিরে যাওয়া শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের ঠিক নাকের ডগায় তিস্তা মহাপরিকল্পনার সম্পূর্ণ কারিগরি এবং ভৌত কাঠামো বদলানোর গ্রান্ট প্রজেক্ট সঁপে দেওয়া হয়েছে বেইজিংয়ের পাওয়ার চায়নার হাতে। আর এর সাথে যুক্ত হয়েছে ভারতের তথাকথিত অ্যাক্ট ইস্ট পলিসির কফিনে শেষ পেরে চীন, মায়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইতিমধ্যেই অফিসিয়াল ব্রিফিংয়ে উদ্বেগের সুরে বলেছেন, তারা বাংলাদেশের এই সমস্ত কৌশলগত পদক্ষেপের উপর অত্যন্ত তীক্ষ্ণ নজর রাখছেন। আর ঠিক এই তীব্র আন্তর্জাতিক মনস্তাত্ত্বিক যুদ্ধের মোড়েই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই বিস্ফোরক হুঙ্কার দিল্লির জন্য ছিল এক আক্ষরিক অর্থেই মাস্টার স্ট্রোক। এই রায়ের পর বা এই বক্তব্যের পর সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং হাহাকার তৈরি হয়েছে ভারতের মাটিতে নিরাপদ আশ্রয়ে বসে থাকা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মাঝে। লীগ নেতারা গত কয়েক মাস ধরে দিল্লির সবুজ সংকেত পাওয়ার ভুয়া হাই তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় গলায় দাবি করছিল তারা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবে এবং তাদের পুনর্বাসনের পথ তৈরি হচ্ছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর এই এক লাইনের পোলটি তাদের সেই ফেরার সমস্ত গোপন ব্লুপ্রিন্টকে মুহূর্তের মধ্যেই সেফ মূল্যহীন কাগজের টুকরোয় পরিণত করেছে। ভেতরের খবর হলো, এই বক্তব্যের পর লীগের ভেতরে এক চরম আতঙ্ক, ক্ষোভ আর পারস্পরিক অবিশ্বাস দাউ দাউ করে চলছে। অবশ্য মুদ্রার অপর পিঠু আছে। দেশের কিছু চরম বাস্তববাদী বিশ্লেষক মনে করছেন এটি হয়তো সালাউদ্দিন আহমেদের এক নিখুঁত রাজনৈতিক ছদ্মবেশ। 24 জুলাই গণঅভ্যুত্থানের সেই ক্ষুব্ধ এবং জাগ্রত তরুণ সমাজ, যারা ফেসিবাদের বিন্দুমাত্র পুনর্বাসন বরদাস্ত করতে রাজি নয়, তাদের শান্ত রাখতেই হয়তো এই তীব্র ভারত বিরোধী এবং লীগ বিরোধী স্ট্যান্ডবাজির আশ্রয় নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কারণ তিনি খুব ভালো করেই জানেন, জনগণের এই পুঞ্জীবিত ক্ষোভের আগ্নেয়গুলিকে যদি সামলানো না যায় তবে তা যে কোনো মুহূর্তে সরকারের মসনদকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। কৌশলগত দাবার বোর্ডের চাল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ মাইকে দাঁড়িয়ে কোনো মিসাইল ছোড়েননি, কোনো সামরিক মহড়াও দেখেননি। কেবল একটি সম্মেলনে দাঁড়িয়ে ভারতের বুকে আশ্রয় নেওয়া শক্তির রাজনৈতিক দাফন সম্পন্ন করার ঘোষণা দিয়ে এক চরম মনস্তাত্ত্বিক ট্রমা তৈরি করেছেন দিল্লির নীতি নির্ধারকদের মগজে। এখন দেখার বিষয়, সালাউদ্দিন আহমেদের এই আইনি এবং রাজনৈতিক প্রেসক্রিপশন কি আসলেই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে চিরতরে নিষিদ্ধের পথে নিয়ে যাবে, নাকি পর্দার আড়ালের অদৃশ্য ভূরাজনৈতিক সমঝোতার খেলা শেষ হাসি হাসবে। আরই এক রুদ্ধশ্বাস কাউন্টডাউন শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার ক্ষমতার অলিন্দে। যে জমি পাওয়ার কথা ছিল ভারতের, সেখানে রাতারাতি ঢুকে পড়ল চীন। শুধু কি তাই, উল্টো এবার আর চীনের ঋণের ফাঁদ নয়, বরং চীনকে পুরো মাত্রায় কাজে লাগাচ্ছে বাংলাদেশ। কারণ বেইজিংয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছেন যা দেখে রীতিমতো চমকে গেছে দিল্লি। মোগলায় যে জমি একসময় ভারতের জন্য বরাদ্দ ছিল, ঠিক সেখানে এখন কারখানা বসানোর বিশাল সুযোগ পেল চীন। তবে শর্ত একটাই, কোনো ঋণ দেওয়া চলবে না, বাংলার মাটিতে সরাসরি ডাইরেক্ট কারখানা বসাতে হবে। আর এই এক শর্তেই কপাল খুলতে যাচ্ছে এদেশের লক্ষ লক্ষ বেকার তরুণের। চট্টগ্রামের আনোয়ারা আর মোংলার মাটিতে বিশাল সব ফ্যাক্টরি বসানোর পাকাপাকি প্রস্তুতি নিয়ে চলছে চীনা কোম্পানিগুলো। কিন্তু বেকারত্ব ঝেঁটিয়ে বিদায় করার এই চুক্তিতে হঠাৎ কিভাবে রাজি হলো জিনপিং? ভারতের মুখের খাবার কেড়ে নিয়ে চীনকে এই বিশাল সুযোগ দেওয়ার পেছনের আসল রহস্যই বাকি। লাখো চাকরির অফারের আড়ালে দক্ষিণ এশিয়ায় আসলে কোন গেম খেলতে শুরু হয়েছে, আজ ফাঁস হতে চলেছে ভূরাজনৈতিক সেই অজানা গল্প। এই গল্পের শুরুটা হয়েছিল বিশাল এক ঋণের হিসাব দিয়ে। চীনের কাছ থেকে টাকা ধার নিয়ে গত কয়েক বছর ধরে গলাবাজি কম করা হয়নি। এবার একটি ধারণা ছিল ক্ষমতায় এসে বিএনপি সরকার হয়তো আবারও সেই পুরনো ভুল রাস্তায় হাঁটবে। চীনের কাছ থেকে কারি কারি ডলার ঋণ নিয়ে বড় বড় মেগা প্রজেক্টের নামে দেশকে বিপদে ফেলবে। হিসেবের খাতা খুলে দেখা যায় বেইজিং এর কাছে আগে থেকে বাংলাদেশের ঋণের এক বিশাল পাহাড় জমে গেছে, যার পরিমাণ $6.2 বিলিয়ন। এই বিশাল ঋণের বোঝা এমনিতে অর্থনীতির জন্য চরম একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবাই ভেবেছিল এবারও হয়তো সেই পুরনো স্টাইলকেই ঋণ চুক্তি করতে হবে, কিন্তু বেইজিং এর মাটিতে পা রেখেই হিসেব পুরোপুরি পাল্টে দেননি তারেক সাহেব। তিনি এমন এক কিস্তিমাত করলেন যা আগে থেকে কেউ বুঝতে পারেনি। সোজা কথায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কড়া ভাষায় বুঝিয়ে দিলেন রাস্তাঘাট বা ব্রিজ বানানোর জন্য বাংলাদেশ আর এক টাকাও ধার নেবে না। ঋণ দিয়ে সুদের ব্যবসা করার সেই পুরনো খেল এবার একেবারেই খতম। এখন থেকে চীনের কোম্পানিগুলোকে নিজেদের পকেটের টাকা দিয়ে আসতে হবে, অর্থাৎ সরাসরি বিনিয়োগ করতে হবে। আর এই সরাসরি বিনিয়োগের প্রথম চমক দেখা যাচ্ছে চট্টগ্রাম আনোয়ারায়। এই চরম সাহসী পলিসির কারণেই সেখানে ইতোমধ্যে এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। জানা গেছে আনোয়ারাতে 4189 কোটি টাকার এক মেগা অবকাঠামো বানাচ্ছে তারেক সরকার। আর ঠিক সেখানেই চীনা কোম্পানিগুলো নিজেদের টাকা ঢেলে কারখানা বসাবে। সবচেয়ে বড় খবর হলো বেইজিংয়ে বসে চীনা বড় বড় ধনকুবের আর ব্যবসায়ীদের মাত্র 18 মাসের একটা কড়া আলটিমেটাম দিয়ে এসেছেন তারেক রহমান। সাফ জানিয়ে দেওয়া হয়েছে ঠিক এই সময়ের মধ্যেই প্রথম কারখানা চালু করে দেখাতে হবে। আর জিনপিং এর দেশের বাঘা বাঘা ব্যবসায়ীরাও হাসি মুখে সেই চ্যালেঞ্জ লুফে নিয়েছে। এর মানেটা ভীষণ পরিষ্কার, খুব শীঘ্রই আনোয়ারা আর মোগলায় বিশাল বিশাল ফ্যাক্টরির দরজা খুলে যাবে। আর সেখানে চাকরি পাবে এই বাংলার লক্ষ লক্ষ বেকার যুবক। বেকারত্বের কষ্ট চিরতরে মুছে ফেলতে তারেক
সরকারের এই ঐতিহাসিক চাল সত্যি এক পাক্কা চতুর খেলোয়াড় মতো। দেশে কারখানা হবে, সেখানে দেশের ছেলেদের চাকরি হবে আর মুনাফা আসবে দেশের ঘরে, এমন একটা ধামাকাদার আইডিয়া কেউ আগে চিন্তাও করতে পারেনি। আনোয়ারার এই চমকের পর এবার নজর দেওয়া যাক মোংলা বন্দরের দিকে, যেখানে মূলত ভারতের কপাল পুড়ছে। আদতে মোংলা বন্দর ঘিরে এমন এক ভূরাজনৈতিক ভূমিকম্প শুরু হয়েছে যার জেরে মোদী প্রশাসনের রাতের ঘুম একেবারেই হারাম। মোংলায় 110 একরের একটা বিশাল খাস জমি ছিল। এই মহামূল্যবান জমিটা একসময় মোদীর সরকারের জন্য একেবারে পাকাপাকিভাবে বরাদ্দ করে রাখা হয়েছিল। সবাই ধরে নিয়েছিল দাদা বাবুরা সেখানে বসে নিজেদের মাতব্বরি চালাবে আর ফায়দা লুটবে। কিন্তু রাতারাতি দাবার বোর্ডের গুটি এমনভাবে উল্টে গেল যে দিল্লি এখন রীতিমতো দিশেহারা। ভারতের হাত থেকে ফসকে গেল মহামূল্যবান জমির নিয়ন্ত্রণ, একেবারে চীনের পকেটেই চলে গেল। তারেক রহমানের এই একটা সিদ্ধান্তে পুরো দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে যেন একটা বিশাল সাইক্লোন আঘাত এনেছে। ভারতকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে মোংলায় চীনকে এত বড় একটা স্পেস দেওয়ার ঘটনা মোটেও সাধারণ কোনো বিষয় নয়। ভারতীয় গণমাধ্যমগুলো এখন রীতিমতো কান্নাকাটি শুরু করেছে। তারা স্বপ্নেও ভাবেনি বাংলাদেশ এভাবে আট ঘাট বেঁধে ভারতের মুখের উপরে খাবার খাবে। মোদী সরকার এতদিন এই অঞ্চলে যে দাদাগিরি চালিয়ে এসেছিল, বিএনপি সরকার এক ধক্কায় তাদের সেই অহংকার চূর্ণ করে দিয়েছে। দিল্লিকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের মাটিতে অন্য কারো মাতব্বরি আর সহ্য করা যাবে না। অন্যদিকে মোদী সরকারের এমন জব্বর শিক্ষা দেওয়ার পর চীনের সাথে নতুন এক রাস্তার প্ল্যান সাজিয়েছে তারেক সরকার। চীনের একটা পুরানো স্বপ্ন ছিল বাংলাদেশের ভেতর দিয়ে একটা শর্টকাট রাস্তা বা বাণিজ্যিক করিডোর বানানো। বছর 15 আগে বাংলাদেশ, চীন, ভারত আর মিয়ানমার মিলে একটা রুট বানানোর কথা উঠেছিল, কিন্তু তখন ভারতের বারবার আপত্তিতে এবং নানা রকম টালবাহানায় সেই প্রজেক্ট আটকে যায়। ভারত সবসময় চাইতো বাংলাদেশ যেন কোনোভাবেই চীনের সাথে বাণিজ্যিক দিক থেকে এত গভীরে না চড়ায়, কিন্তু এবার দাদাবাবুদের পুরোপুরি ঘোল খাইয়ে নতুন এক মাস্টার প্ল্যান সামনে এনেছে বেইজিং। তাই এবার ভারতকে হিসেবের একেবারে বাহিরে রেখে একটা জব্বর ছক কষা হয়েছে। চীনের উইনান প্রদেশের কুনমিং থেকে শুরু করে মিয়ানমারের মান্দালয় থেকে সেই রাস্তা সরাসরি এসে ঢুকবে বাংলাদেশের চট্টগ্রাম আর কক্সবাজারে। মাঝখান থেকে ভারতের কোনো নাম গন্ধ রাখা হয়নি। এই রুট যদি একবার পুরোদমে চালু হয়ে যায় তবে সেটা ম্যাজিকের মতো কাজ করবে। ট্রাকে করে মালপত্র মাত্র 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশ থেকে সরাসরি চীনের বাজারে পৌঁছে যাবে। বাণিজ্যিক ইতিহাসে এটা হবে একটা যুগান্তকারী বাদিবাদ। তবে এই বিশাল রাস্তার মাঝে একটাই কাটা আছে, সেটা হলো মিয়ানমারের ভেতরের ঝামেলা। সেখানে বিদ্রোহী রূপ আর জান্তার সরকারের মধ্যে যে মারামারি আর সংঘাত চলছে, সেটা না থামলে এই প্রজেক্ট বাস্তবে রূপ পাওয়াটা ভীষণ কঠিন। তবে তারেক সরকার আর জিনপিং মিলে যেভাবে ছক্কা হাঁকানোর প্ল্যান করেছেন, তাতে খুব দ্রুতই এই সমস্যার একটা সমাধান বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। রাস্তার এই বিশাল প্ল্যানের পর এবার আসা যাক সেই তাক লাগানো প্রজেক্টের কথায়, যা শুনলে সবার চোখ কপালে উঠতে বাধ্য। বুলেট ট্রেন বা হাই স্পিড রেলের কথা তো সবাই শুনেছে। চীন সফরে গিয়ে তারেক রহমান নিজে দালিয়ান থেকে বেইজিং পর্যন্ত 850 কিলোমিটার পথ এই অত্যাধুনিক হাই স্পিড ট্রেনে পাড়ি দিয়েছেন। এই ট্রেন কোনো সাধারণ লোকাল ট্রেনের মতো নয়। ঘন্টায় 250 থেকে 250 কিলোমিটার বেগে বাতাসের সাথে পাল্লা দিয়ে ছোটে এই আধুনিক দানবীয় যান। চীনে এই ম্যাজিক দেখার পর এখন দেশের মাটিতেও এমন ট্রেনের স্বপ্ন দেখা যাচ্ছে। এখন চিন্তা করা হয় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এমন একটা হাই স্পিড রেল লাইনে বসানোর। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব মাত্র 245 কিলোমিটার। এই ট্রেন চালু করে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টারও কম। সকালে ঢাকায় নাস্তা করে দুপুরে চট্টগ্রামের পাহাড়ে ঘুরে আবারও বিকালে অনায়াসে ঢাকায় ফেরা যাবে। এমনকি ভবিষ্যতে ঢাকা থেকে রাজশাহী আর খুলনা পর্যন্ত এমন রেল লাইন বানানোর চিন্তা ভাবনা চলছে। কিন্তু মূল প্রশ্ন হলো এত বিশাল খরচের টাকা আসবে কোত্থেকে? কারণ এই প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে মিলিয়ন মিলিয়ন ডলারের পাহাড় লাগবে। তাছাড়া আলাদা রেল লাইন অনুযায়ী বিশাল বিদ্যুৎ অবকাঠামো তৈরি করার ঝুঁকিও কম নয়। যদি যাত্রী আর ব্যবসা প্রত্যাশা অনুযায়ী না বাড়ে, তবে এই বিশাল প্রজেক্ট পরবর্তীতে দেশের অর্থনীতির জন্য নতুন এক বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই তারেক সরকার এই প্রজেক্ট নিয়ে খুব সাবধানে পা ফেলছে। আবেগের বশে কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিকে হিমশিম খাওয়ার মতো অবস্থায় ফেলতে তারা নারাজ। বুলেট ট্রেনের এই চমকের পর এবার পুরো বিষয়টার পেছনের বড় ছবিটা একটু মিলিয়ে দেখা যাক। সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম উত্তেজনার তুঙ্গে। বাংলাদেশের অবস্থানটা এখন সবচেয়ে বড় শক্তির জায়গা। এখানে কোনো তেল গ্যাস নেই ঠিকই, কিন্তু যে ভৌগোলিক জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেটা বিশ্ব মোড়লদের জন্য একটা সোনার খনি। পূর্ব থেকে দক্ষিণ পূর্ব এশিয়া আর 3 দিকে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর যা আফ্রিকা, মধ্যপ্রাচ্য বা ইউরোপের জায়গা। এই একটা পয়েন্টের কারণে এখন দুনিয়ার সব বড় বড় পরাশক্তির নজর বাংলার মাটির দিকে। আমেরিকা চাইছে বাংলাদেশকে তাদের ইন্দো প্যাসিফিক কৌশলের জালে আটকাতে। রাখাইনে মানবিক সহায়তার নাম করে তারা একটা করিডোর খুঁজছে। অন্যদিকে জাপান মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর বানিয়ে নিজেদের জায়গা পাকা করছে। ইউরোপও বসে নেই, তারাও চট্টগ্রাম বন্দরে কারি কারি টাকা ঢালছে। আর চীনের মূল লক্ষ্য হলো যে কোনো মূল্যে বঙ্গোপসাগর পর্যন্ত একটা নিরাপদ রাস্তা দখল করা। কারণ সমুদ্রপথে ভারত যে কোনো সময় চীনের জাহাজে বাধা দিতে পারে। তাই চীনের দরকার একটা নির্ভেজাল বাইপাস রাস্তা। অর্থাৎ সবাই মিলে বাংলাদেশকে ঘিরে এক বিশাল দাবার বোর্ড সাজিয়েছে। এতদিন দাদা বাবুরা ভাবতো তারা এই বোর্ডে বাংলাদেশকে গুটি বানিয়ে ব্যবহার করবে, কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসার পর পুরো গেমটাই যেন বদলে গিয়েছে। বর্তমান বিএনপি সরকার খুব কড়া জবাব দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ আর কারো দাবার গুটি নয়, বরং আজকের বাংলাদেশ নিজে এখন একেবারে একটা বড় পাক্কা খেলোয়াড়। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।